আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আজকের ক্লাসে। অনেকদিন পরে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর আবার একটা ক্লাস নিয়ে আসলাম। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কথা বাড়াবো না। আজকে এই শুরুতেই আমি তোমাদেরকে বলবো যে তোমরা গণিতের জন্য বিশেষ করে তোমরা মডেলগুলো সলভ করো। তোমাদের লেকচার গাইড আছে, পাঞ্জারি গাইড নতুন করে নামছে মডেল টেস্টের মতো। ওইগুলোর যে মডেল আছে এই মডেলগুলো যদি সলভ করো তাহলে স্কিল বাড়বে। তো আজকে আমরা মডেল সলভ করবো, এটা হচ্ছে লেকচার গাইডের মডেল 15, 15 নম্বর মডেল। আচ্ছা, তো এই মডেলটা আজকে আমরা সলভ করব। শুরুতেই দেখো, এক নাম্বারটা বলছে যে 1, 3, 7, 13, 21 তালিকার পরবর্তী সংখ্যা কত? তো এই অঙ্ক করার জন্য তোমরা জানো কিভাবে করবা, তবু শর্টকাটে কিভাবে করবা। 1, 3, 7, 13 কি বলছে, তোমাদেরকে রাফ করে দেখাই দিচ্ছি। 1, 3, 7, 13 এরকমই তো না? আচ্ছা দেখো, 1, 3, 7, 13 এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য দেখো। প্রথম দুইটার মধ্যে পার্থক্য 1, 2, 3, 2 পার্থক্য, ঠিক আছে। তারপরে 7 থেকে 3 গেলে 4, তারপরে 13 থেকে 7 গেলে 6, বিয়োগ করে দেখো। আচ্ছা দেখো কত করে বাড়তেছে, পার্থক্য কিন্তু তোমার এখানে 2 করে বাড়তেছে, 4, 5, 6 এরকম। আচ্ছা দেখো 13 পরে আর কি আছে, 21 আছে। আচ্ছা 21, ঠিক আছে। তো এটার পার্থক্য কত? 21 থেকে 13 বিয়োগ দাও, নিশ্চয়ই 8 হওয়ার কথা, কারণ এটা তোমার এটা একটা প্যাটার্ন। তো দেখো এটা তোমার 8 হবে। কিভাবে বুঝলাম 8 হবে? দেখো 2 করে কিন্তু বাড়তেছে। তো পরবর্তী সংখ্যা বের করা আমার জন্য খুব ইজি হবে। দেখো পরবর্তী সংখ্যা আমি কিভাবে বার করব, এটা এই দুইটার আমি পাইছি কত, 21 থেকে 13 গেলে 8 থাকে, তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? এই 21 এর সাথে 8 যোগ করব, সাথে 2ও যোগ করব, তাহলে এই তিনটার যোগফল হবে পরবর্তী সংখ্যাটা। কিভাবে বুঝলাম দেখো, কত হবে, আমি যদি যোগ করি 21 যোগ 8 আর 2 তো 10, তাহলে কত আসে 31। তো দেখো আমি যদি এটার মধ্যে 31 দিই, 31 দিলে দেখো কি হয়, এখানে পার্থক্য কত আসে, পার্থক্য আসে 10, যেটা তার অনুক্রমটা ঠিক রাখতেছে, মানে 2 করে বাড়তেছে, এই অনুক্রমটা ঠিক রাখতেছে। অনুক্রম ঠিক আছে মানে তোমার প্যাটার্নটা ঠিক আছে। দেখো 2, 4, 6, 8, 10 সবগুলো পার্থক্য 2। এখন যদি পার্থক্য 3 চলে আসতো তাহলে কিন্তু হবে না। তাহলে কিভাবে করলাম আমি এটা, এই যে 13 থেকে মানে 21 থেকে 13 বাদ দিলাম, 8 থাকে, তারপরে এই যে 8 আর এই যে পার্থক্য যেটা 2, এই 8 এর সাথে 2 যোগ করলাম, 21 এই তিনটাই যোগ করে দিলাম, যোগ করে পরবর্তী এটা পাইছি, বসায়া আবার চেক করে দেখলাম ঠিক আছে, তার মানে এটার উত্তর হবে 31। তাহলে এটার উত্তর হবে 31। পরেরটা আরো বেশি সহজ, বলছে যে IVN তৈরি করা একটা প্যাটার্ন, পরবর্তী বর্ণ কোনটা? IVN। আচ্ছা দেখো IVN, দেখো কাঠি সংখ্যা একটা, এটার মধ্যে কয়টা আছে, একটা, এখানে আছে 2টা, এখানে একটা, 2টা, 3টা, তাহলে পরবর্তীটার মধ্যে আসবে 4টা, কারণ 1, 2, 3। দেখো 4 কোনটার মধ্যে, 4 আছে ডব্লিউ এর মধ্যে, এই দেখো 1, 2, 3, 4, তাহলে এটার উত্তর হবে খ। আচ্ছা 321 কে বিপরীত ক্রমে লিখে প্রাপ্ত সংখ্যার মধ্যে বড় থেকে ছোটটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে? আচ্ছা দেখো 21 কে বিপরীত ক্রমে লিখতে হবে, 321 কে বিপরীত ক্রমে লিখবো, মানে 1, 2, 3, বিপরীতভাবে লিখে প্রাপ্ত সংখ্যার মধ্যে বড় থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে দেখো বিয়োগ করলে বিয়োগফলটা কত আসে, বিয়োগফলটা আসবে, দাঁড়াও এক সেকেন্ড, বিয়োগফলটা আসবে তোমাদের 198। মানে কি বলছে যে 321, একবারে সোজা কথা এটা, 321 উল্টায় লিখা বিয়োগ দিয়ে দিবা 321 থেকেই, তাহলে তোমার আসবে হচ্ছে 198। এটাই তোমাদের আনসার। আমি একটু বিস্তারিত করে দিচ্ছি, ক্লাসটা বড় হবে। 198। আচ্ছা 5% হার মুনাফায় 750 টাকা 4 বছরের মুনাফা কত? এটা তোমরা সবাই পারবা, আমি সূত্রটা জাস্ট লিখে দিচ্ছি। মুনাফা চাইছে, একবার ইজি।
মুনাফা মানে কি, আই ইকুয়াল টু পি এন আর বা পি আর এন যেটাই বলো তোমরা, পি এন আর এই সূত্র তোমরা দিয়ে এটা করো, পি আর এন। পি মানে হইতেছে তোমার, পি মানে হইতেছে আসল, পি মানে আসল, আর মানে হইতেছে মুনাফার হার, সরি, আর মানে তোমার মুনাফার হার, এন মানে সময়, এন মানে হইতেছে সময়। এগুলো হবে তোমার 5/100 দিবা, ওই একই কথা ওই জায়গার মধ্যে আর কি 8 ছিল, এখন এই জায়গার মধ্যে 5 দিবা, 5/100। ঠিক আছে, পরের অঙ্কের মধ্যে বলছে শতকরা বার্ষিক 8 টাকা মুনাফায় কত টাকায় 4 বছরের মুনাফা এত টাকা হবে। ওই একই কথা তোমরা শুধু ধরবা, যে বলছে 8 টাকা মুনাফায় কত টাকা, সরাসরি এরকম কত টাকা উল্লেখ থাকলে তোমার এটা আসলের কথা বলছে, আসলের মানে পি বের করতে বলছে। 4 বছরের মুনাফা কত টাকা, মুনাফা দেওয়া আছে, সময় দেওয়া আছে, বার্ষিক মুনাফার হার আর এর মান দেওয়া আছে, তাহলে তোমরা এখানে কি সূত্র দিবা, তোমরা পি এর সূত্র দিবা। পি মানে আসল, পি ইকুয়াল টু কি বলো, আই বাই আর এন, আর মানে মুনাফার হার ইন্টু এন মানে সময়। সবাই অঙ্কটা করো, দেখো উত্তর কত আসে। তোমাদের উত্তরটা আসবে 5,000 টাকা আসবে। ঠিক আছে, তোমাদের উত্তরটা আসবে 5,000 টাকা। দেখো মিলে কিনা। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দেখো আমি বলতেছি, সরল মুনাফার ক্ষেত্রে আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই দেখো আই ইকুয়াল টু পি আর এন, এটা ঠিক আছে কারণ এটা সরল মুনাফার সূত্র। আবার সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, আবার আই ইকুয়াল টু এ মাইনাস পি। মানে মুনাফা, এ দেখো মুনাফা মানে হইতেছে আসল, মুনাফা আসল থেকে আসল বাদ দিলে যেটা থাকে এটা বুঝেছি। দেখো মুনাফা আসল মানে কি, মুনাফা আসল মানে ধরো তোমার মুনাফা আসল মানে তোমার ধরো এটা মুনাফা আসল এ, এটার মধ্যে তোমার মুনাফা আয়ও আছে, আবার খুব সহজ করে যদি বলি মুনাফা আয় আছে, আবার আসল পিও আছে। এখন তুমি এটা থেকে যদি তুমি পি বাদ দিয়া দাও তাহলে তুমি কি পাবা, ধরো তোমার পি এখন বাদ, এই অংশটা তো তোমার বাদ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন তুমি কি পাবা, এখন তুমি শুধু আয় পাবা না, তো এটাই আর কি বলছে যে মুনাফা বের করতে হলে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিতে হয়। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি মুনাফা সূত্র এটা, এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আর চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র আছে, তো এখানে সবগুলো ঠিক আছে, তার মানে এটার উত্তর হবে বড়। আচ্ছা, নিচের এককগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়, এটা একবার ইজি। সবচেয়ে বড় একক হচ্ছে তোমার কিলোগ্রাম, কেজি, 1 কেজিতে 1000 গ্রাম। আচ্ছা, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 500 বর্গমিটার এবং ভূমি 40 মিটার হলে এর উচ্চতা কত। আচ্ছা, ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি 40 বলছি, ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 500, ভূমি 40। তাহলে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু মানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কত বলছে, ভূমি দেওয়া আছে 40, উচ্চতা দেওয়া নাই, উচ্চতা আমরা ধরবো এক্স, এক্স ধরে দিলাম, আমরা উচ্চতাটা বের করব। তো তোমার দেখো শুরুতে একটা ক্যালকুলেশন করব, শুরুতেই আমরা এক্সটা এদিকে নিয়ে আসবো, এক্স এদিকে নিয়ে আসলে কি হয়, আচ্ছা এক্স যদি আমি এই সাইড নিয়ে আসি তাহলে হাফ ইন্টু 40 মানে কত, হাফ ইন্টু 40 মানে 40-এর অর্ধেক মানে 20, আর 500 ওই সাইডে নিলে ভাগাকার হয়ে যাবে, তো ওই সাইডে জাস্ট ভাগ করে দিবা তাহলে হবে। তাহলে 500 তোমার ভাগ করে দিবা এনে হাফ ইন্টু 40 মানে 20, 40-এর অর্ধেক কত 20, তাহলে 500 দিয়ে 20-কে ভাগ করে দিলেই এক্স এর মান, মানে আমরা যেটা চাইছিলাম। ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া নেই, উচ্চতা পেয়ে গেছি, উত্তর আসবে 28, সম্ভবত 28। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, 25 আসবে উত্তর, সরি উত্তর 25 আসবে।
আচ্ছা, এটাও করলাম। উত্তর 25, খুবই ইজি। জাস্ট হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি, কাটাকাটি করলে 20, আর ওই সাইড থেকে এটা ভাগ করে দিলে এক্স এর মান। কোন তরল পদার্থ যতটুকু জায়গা জুড়ে থাকে তা এর কি হবে, তার আয়তন হবে। কারণ তুমি একটা বোতলের মধ্যে, বোতলের তো তোমার, তুমি দৈর্ঘ্য প্রস্থ, গোলাকার বোতল দৈর্ঘ্য প্রস্থ তুমি কেমনে ক্ষেত্রফল বের করবা? তোমার ক্ষেত্রফল তো এটা বের করা সম্ভব না। তুমি ক্ষেত্রফল, তুমি চার কোনো একটা বাক্সের মধ্যে তোমার দৈর্ঘ্য প্রস্থ জানলে তুমি, তবু তুমি জানবা না যে এটার মধ্যে কতটুকু পানি আছে। জাস্ট তুমি জায়গাটা জানতে পারবা। তো তোমার আয়তনটা যদি তুমি জানো, একটা তরল পদার্থ যে কোনো জায়গার মধ্যে থাকতে পারে। এখন একটা গোল ক্যানের মধ্যে যদি থাকে, তাহলে তুমি এটার আয়তন বের করবা। ওইটার আয়তন বের করলে তোমার ওই পদার্থটুকু, মানে এটার আয়তন যতটুকু হবে, ওই পদার্থ এই জায়গাটুকুর মধ্যে আছে, তাহলে ওই পদার্থটা এর আয়তন। তাহলে এটার আয়তন জানার মাধ্যমে আমরা করতে পারবো। আবার বলছে যে 3x - 7, 7 + 3x কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে নিচের কোনটি সঠিক? মানে 3x - 7 আর বলছে যে 7 + 3x কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? তো এটা দুইটা বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করতে হবে। তো এটার জন্য দেখো, আমি শর্টকাটে বলে দিচ্ছি। এটা তুমি যদি এটা যদি দেখো, একটা একটা করে হিসাব করে হালকা হালকা করে দেখবা যে এটা কি করলে কি হবে কিনা। 9x² - 49, এটাই হবে উত্তর। কারণ দেখো, আমি শর্টকাট একটা নিয়ম ছাড়া তোমাকে বলছি, মানে শর্টকাট টেকনিক্স। আমি 3x আর 3x গুণ করলাম, 9x², ঠিক আছে। আর দুইটা 7, মানে এক জাতীয় আমি দুইটা গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে দুইটা গুণ করলে কি আসে, 3x 3x 9x², প্লাসে মাইনাসে মাইনাস, 7 7 49, মানে 7 × 7 49, 9x² - 49। দেখো এখানে অন্য অপশনগুলো কিন্তু এরকম নাই। এই যে এটাও হইতো 3x² মাইনাস, এখানে যদি 7² থাকতো তাহলেও এটা সম্ভব হয়তো হইতো, কিন্তু এখানে দেখো এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটাই দেওয়া হবে। তাহলে 10-এর বর্গ হবে, ইজি। মানে তোমার এই দুইটা গুণফল, মানে উৎপাদকে দেওয়া আছে, এটা তুমি কিভাবে দুইটা বর্গের অন্তরফল রূপে প্রকাশ করবে। তো এটা তোমার এভাবে প্রকাশ করা যেতে পারে। তোমার ওই অপশনের একটা কাছাকাছি এরকম 3x² 3x² থাকলো, আর মাইনাস তোমার থাকলো 7² -7², এরকম যদি অপশন থাকে এরকমও হবে। মানে দুটা বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ। x + y = 2, xy = 1 হলে x³ + y³ = কত? x³ + y³ এর একটা সূত্র আছে, তোমরা জানো। x³ + y³ এর একটা সূত্র। ও আর একটা জিনিস বলি, বীজগণিতের যে সূত্রগুলো আছে এগুলো সবার একটু মনে রাখতে হবে। এগুলো তোমাদের বৃত্তির জন্য অনেক বেশি দরকার। তো x³ + y³ এর সূত্র x + y, আমি বলতেছি সবাই নোট করো। x + y হোল কিউব মাইনাস 3ab ইন্টু, সরি 3ab হবে না, এটা তো আমি xy দিয়ে করতেছি। 3xy ইন্টু আবার x + y। তো এটা হচ্ছে সূত্র। এখন এটা হয়তো আমার করে দিতে হবে না, তোমরা ইজিলি পারবা। শুধু এই জায়গার মধ্যে মানগুলো বসাই দিবা। মান বসানোর পর কি আসতেছে দেখো, x + y এর মান, x + y এর মান হচ্ছে 2, আর xy এর মান 1। এখন আমি ক্যালকুলেশনটা করি। 2³ মানে 8, 8 মাইনাস 1 যেহেতু, তাহলে 3 × 1 = 1ই আসবে, সরি 3 × 1 = 3ই আসবে, আর গুণ হবে এখানে 2, তাহলে উত্তর আসবে 2। উত্তর 2, কারণ 2³ মানে 8, আর 3 × 1, x এর মান তো 1, তাহলে 3 × 1, আর ওই দিক দিয়ে তোমার এটাও গুণ আকারে আসবে, তাহলে এই 2 হবে তোমাদের আনসার। খুবই ইজি। x + y হোল কিউব মাইনাস 3xy ইন্টু x + y, এই সূত্র দিয়ে। আমি আবার বলতেছি যে তোমার এখানে x³ + y³ এর সূত্র দিয়ে করতে হবে। আর যদি x³ - y³ থাকতো তাহলে ওই সূত্রটা বলতেছি, ওইটা সূত্র হচ্ছে x - y হোল কিউব প্লাস 3ab ইন্টু x মাইনাস, সরি
x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই। এ বি এক্স ওয়াই এগুলো উল্টাপাল্টা লাগে না, যদি এ এক্স ওয়াই থাকে এক্স ওয়াই দিয়ে সূত্র বানাবা, এ বি থাকলে এ বি দিয়ে সূত্র বানাবে। ঠিক আছে, তারপর বলছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়াই কিউবের গসাগু কত। এটা তোমরা খুবই সাধারণ চিন্তা করবা। তো এটার গসাগু কিভাবে হবে দেখো, এটার গসাগু মানে সব কিছু, এই একটা সংখ্যা যেটা সব কিছুর মধ্যে আছে, দেখো খুবই সহজভাবে যদি চিন্তা করি, সব কিছুর মধ্যে কি আছে, এক্স আছে ওয়াই আছে, এক্স আছে ওয়াই আছে, এক্স আছে ওয়াই আছে। দেখো সর্বনিম্ন এখানে একটা এক্স আছে কোনো পাওয়ার ছাড়া, এখানে একটা ওয়াই আছে পাওয়ার ছাড়া, তাহলে এটা সর্বনিম্ন এবং সবগুলোর মধ্যে মিলতেছে, তাহলে এটা তোমার গসাগু হবে। তাহলে মধ্যে একটা চিহ্ন আছে প্লাস, তাহলে এটার উত্তর হবে এক্স প্লাস ওয়াই। একবারে ইজি, এটা কিন্তু খুবই ইজি ছিল প্রশ্নটা, অনেক খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে বলছে ওয়ান মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই আর এখানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই, এর মান কোনটি, দুটো যোগ করতে হবে। তো এটা একটু বড় ধরনের অঙ্ক আর কি, মানে তোমার রাফটা একটু করতে সময় লাগবে, আমি বলে দিচ্ছি। লসাগু করবা দুইটা, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর লসাগু করার পরে তোমার দেখো এটা এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তো কাটা যাবে, তাহলে এটার সাথে গুণ হবে, দুইটার সাথে গুণ হইয়া 2x উপরে আসবে আর নিচে লসাগু আসবে আর কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটার উত্তর হবে, তো এটার উত্তর ক হওয়ার কথা, তোমরা একটু করে দেখবা কিভাবে করবা। তোমরা নিচে লসাগু করবা, লসাগু করার পরে যেটা লসাগু আসবে ওইটা দিয়া ভাগ করবা, ওইটা দিয়া প্রথমে এটাকে ভাগ করবা, ভাগ করার পরে যেটা ভাগফল যেটা আসবে ওইটা দিয়া এটাকে গুণ করবা, আবার লসাগু দিয়ে এটাকে ভাগ করবা, যে ভাগফল আসবে এটা দিয়ে আবার এটাকে গুণ করবা, তারপর যোগ করে দিবা। ঠিক আছে, এক্স আর এক্স আসার কথা, তাহলে 2x আসবে। দেখো একটু করে তোমরা, তারপর কমেন্টে জানাও। এটা খুবই ইজি ছিল। তারপরে পরেরটা দেখো, এটা সম্ভবত ভাগ চিহ্ন, হয়তো ভাগ চিহ্ন 14 নম্বরটা, চিহ্নটা আর কি বোঝা যাইতেছে না। তো ভাগ চিহ্ন যদি থাকে তাহলে তোমরা এটা উল্টায় দিবা, আর যদি যোগ থাকে, এগুলো ট্রিক্স, সবগুলোর একটা ট্রিক্স। আমি বলতেছি যদি ভাগ থাকে, এরকম ভাগ থাকলে পরবর্তীতে যেটা থাকবে ওইটা তোমরা উল্টায় দিবা, এটা এই জায়গার মধ্যে থাকলে এটা ওই যে এই জায়গার মধ্যে নিয়ে আসবা, আর চিহ্নটা চেঞ্জ করবা, চিহ্নটা তোমরা তখন গুণ থাকবে, তখন চিহ্নটা গুণ থাকবে, ভাগ থাকবে না। তো তখন যেটা নিচে ছিল এটা থাকবে উপরে, আর উপরেটা নিচে থাকবে, ভাগ থাকলে। ঠিক আছে, আর যোগ থাকলে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, এগুলো তোমার সবসময় কাজে লাগবে। যোগ থাকলে কি করবা, এরকম যোগ যদি থাকে দুই সাইডে, ধরো তোমার দুইটা ভগ্নাংশ প্লাস দেওয়া, সব ধরনের অঙ্ক থাকতে পারে, এরকম অঙ্ক থাকবে মাস্ট। তো তুমি কয়টা অঙ্ক করবা, তুমি যদি ট্রিক্স জানো তাহলে ইট উইল বি ইজি ফর ইউ। তুমি কি করবা তখন, এই দুইটা লসাগু করবা, নিচের দুইটা লসাগু কইরা তারপর একটা লসাগু আসবে, ধরো এখানে একটা লসাগু আসলো 2x, এখানে আছে ধরো তোমার 2 সম্ভবত, ধরো তখন তুমি কি করবে, এটা কেটে দিয়ে ভাগ করবা, তাহলে 2 আর 2 কাটা যাবে, x থাকবে, উপরে ধরো আছে 1, তাহলে তুমি 1 এর সাথে x টা গুণ করবা, ভাগফল যেটা 2x/2 আমি এই হরের সাথে গুণ করলাম, তাহলে 2 আর 2 কাটায়, ভাগফল যেটা থাকবে ওটা দিয়ে আমি এবার লবকে গুণ করে দিব, আবার পরে এই ভগ্নাংশ, ধরো এটার মধ্যে তোমার x আছে, ঠিক আছে, তখন তোমার লসাগু ধরো তোমার 2x আসছে, তখন তুমি x আর x এই দুটা ভাগ করবা, ভাগফল থাকবে 2, ওইটা দিয়ে আবার ধরো এখানে 1 আছে, তো ওইটার সাথে গুণ করে দিবা, তাহলে এখানে আসবে। তো সেটা বলতেছিলাম তোমাদেরকে কিভাবে করবা আর কি, যোগ বিয়োগ আসলে প্রথমে দুইটা লসাগু করবা, লসাগু করার পরে দুইটা লসাগু করার পরে লসাগু যেটা আসবে, ধরো 2x লসাগু আসছে, এটা দিয়ে প্রথমে এটাকে ভাগ করবা, তারপর যেটা গুণফল আসবে ওইটা দিয়ে এটাকে গুণ করবা, আবার লসাগু দিয়া এটাকে গুণ করবা, এই সাইড এটাকে গুণ করবা, গুণ করার পরে যে ভাগফল আসবে ওইটা দিয়ে উপরের লবকে গুণ করবা, পারবা না, সব অঙ্ক সেম। আর ভাগেরটা তো বললাম উল্টাই দিবা ডান সাইডেরটা। তো এই সিস্টেমে করবা আর কি, খুবই ইজি। সবাই খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবা, তোমাদের প্রশ্ন খুব সহজ হবে, সবাই পারবা। তো 14 নাম্বারটা একটু ট্রাই করো সবাই, 14 ক হবে। সেটা একটু জুম করার সুযোগ আছে, আচ্ছা আমি একটু দেখাচ্ছি। ঠিক আছে, 14 নাম্বারের হবে ক।
আচ্ছা, 14 ক আসলে পরে তোমরা দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y হলে সংখ্যাটি কত? একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কের মান সবসময় যেটা আছে ওইটাই থাকবে। আর বলছে যে এটার সাথে দশক স্থানীয় অঙ্ক y যোগ করলে, দশক স্থানীয় মানে কি, এটার সাথে 10 আছে, সহজ যদি চিন্তা করো তাহলে তোমার 10 আর y, x প্লাস 10 হয়। 15 উত্তর হবে খ, x প্লাস 10 হয়। কারণ দেখো একক দশক যে তোমরা পড়ছো, ধরো এরকম আমরা এভাবে পড়ছি একক, দশক, শতক, এভাবে পড়ছি না? তো দেখো এটা যদি দশক স্থানীয় অঙ্ক হয় তাহলে তোমার দুই অঙ্ক আছে তোমার একক স্থানীয় অঙ্ক, বলছে একক স্থানীয় অঙ্ক, তাহলে তোমার এটা এক, তুমি যদি সাধারণভাবে গুণ করো, একের সাথে এক্স গুণ করো তাহলে তোমার ওই এক্সই আসবে। আর দশক স্থানীয় যেহেতু ওয়াই, তাহলে 10 গুণ করতে হবে তোমার, তাহলে 10 গুণ যদি তুমি করো তো তোমার তখন 10y আসবে, মানে 10y। তো এইভাবে করবা, এইরকম এই অঙ্কটা কিন্তু খুবই কমন, সবসময় আসেই। তো যদি আসে খুবই, মানে তোমার রাফই করা লাগবে না, তুমি সহজে আনসার করবা এরকম থাকলে। দশক স্থানীয় অঙ্ক সবসময় 10 গুণ হবে, একক স্থানীয় অঙ্ক যা আছে তাই একই গুণ হবে। তাইলে এটার উত্তর হবে খ। সরি, আচ্ছা 15 উত্তর কি পেলাম? খ। একটা মডেল তোমরা খুব সময় নিয়ে করবা। এক্স এর মান কত হলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 4 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে? সমীকরণটি সিদ্ধ হবে, এটা দ্বারা তোমরা কি বোঝো? মানে সোজা কথায় যদি বলি, মানে দুই সাইড তোমার সমান হবে। তো এক্স এর মান কত হলে, এটা খুবই ইজি অঙ্ক, এক্স এর মান কত হলে তোমার দুইটা সমান হবে। এখন সিদ্ধ মানে কি, এটা যদি তুমি না জানো, তুমি এই টাইপের যত অঙ্কই আসুক তুমি করতে পারবে না। তো টাইপ ভিত্তিক অঙ্ক করা এটা কিন্তু একটা ট্রিক্স। টাইপ ভিত্তিক অঙ্ক কিভাবে, আমি একটা জানলাম যে সিদ্ধ, সিদ্ধ মানে তোমার এর এত একটা মান আসবে, এখানে কত বসাইলে সিদ্ধ হবে, এই হবে সেই হবে, সিদ্ধর অঙ্ক তোমার দেখবে এতগুলা। তো তুমি সবগুলা করার দরকার কি? তুমি যদি জানো যে সিদ্ধ মানে, কারণ এটা একটা ইজি ম্যাথ, সিদ্ধ হবে দুই সাইডে আমার সমান হবে, তো একের সাথে কত যোগ করলে 4 হয়, একের সাথে 3 যোগ করলে এক্স এর মান যদি 3 হয়, 3 প্লাস 1 ইকুয়াল টু 4, দুই সাইড সমান মানে দুই সাইড সিদ্ধ। শেষ, আমি এই টাইপের অঙ্ক শেষ, আমি এই টাইপের সব অঙ্ক পারবো এখন, তাহলে এনে আমার টাইম ওয়েস্ট করার দরকার নেই, এরকমই আর কি। আচ্ছা, এক্স জেনো, এই চিহ্নটার মানে অনেকটা জেনো, অনেকে জেনো বলে, এক্স যেন এক্স এর মতো, এরকমই বুঝাইছি। এক্স তোমার যেন এক্স বিজোড় সংখ্যা, মানে এক্সটা তোমার বিজোড় সংখ্যা, এবং আচ্ছা দেখো এখানে বলছে যে এরকম চিহ্ন দিছে এক্স 6, আর এর জন্য নিচের কোনটি সঠিক? মানে আর মানে হচ্ছে এটা সেটের অঙ্ক, আর মানে হচ্ছে এটা। আচ্ছা, তো বলছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা আমরা কি জানি? বিজোড় সংখ্যা তো 1 3 5 7, হ্যাঁ এগুলোই তো আছে, 1 আছে, 3 5 7 9 11, এগুলোর তো। তো এখানে চিহ্ন, এই চিহ্নটার মানে কি তোমার, মানে তোমার এই একের থেকে এক্স এর, এক্স তোমার এখানে বড় এক্স ছোট, মানে একের থেকে এক্স বড় এবং সমান। আবার এক্স এর, এক্স এর থেকে 6, এক্সটা ছোট 6টা বড় এবং সমান, এরকম বলেছি। এই সাইডে যেটা থাকবে, এই সাইডে থাকবে বড়, মানে 6 বড়, এক্স ছোট এবং এর সমান, মানে সোজা কথায় এরকম চিহ্ন থাকবে, যেটা থাকলে কি করবো, মানে এটাও সমান হবে আর কি, এটাও ইনক্লুড হবে, এটাও ইনক্লুড হবে। তো সোজা কথা, 1 থেকে 6 এর ভিতর যেগুলা বিজোড় সংখ্যা ওইগুলা লিখে দিবা। তাহলে কি আসে, 1 থেকে 6 এর ভিতর 1 3 5, 6 তো বিজোড় সংখ্যা, তো 1 3 5। এই চিহ্নগুলোর মানে কি জানো? এই চিহ্নগুলোর মানে ছোট এবং সমান, বড় এবং সমান, ঠিক আছে? আচ্ছা, তো এটার উত্তর হবে 1 3 5। আমরা এর পরে করব, পরে আমি যে আনসারগুলো বলে দিচ্ছি এগুলো ইজি অঙ্ক, এগুলো তোমাদের আর কি যেগুলো দরকার আমি এগুলো বলবো। আচ্ছা 18 নম্বর, 18 নম্বর বলছে যে
এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা পুরো সেট বোঝাইছে কোনটি। আচ্ছা দেখো, স্বাভাবিক চিন্তা, আমরা এ মধ্যে আছে 2 3, এখানে 3 1, এখানে আবার 4, এখন তুমি কেমনে বুঝবা? আচ্ছা, তো আমরা আলোচনা করতেছিলাম 18 নম্বর অঙ্ক নিয়ে। 18 নম্বর অঙ্ক বলছে, এটা একটু পেজ দিয়ে দিছে কিন্তু অঙ্কটা খুব ইজি। তারপর চিত্র দিয়ে দিছে যাতে তোমাদের একটু বুঝতে কষ্ট হয়, কিন্তু চিত্র দিলে তোমাদের ইজি হবে যদি ট্রিক্স গুলা জানো। এ ইন্টারসেকশন বি প্রাইম, প্রাইম মানে কি? পূরক সেট, মানে ইউ থেকে, ইউ যেটা আছে এই ইউ এর থেকে বাদ হবে। ইউ মানে কি? মানে সবগুলো সংখ্যা এখানে, ইউ মানে 1 2 3 4, ইউ মানে এখানে 1 2 3 4, তাহলে শুরুতে বলছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন এ এর উপাদান কি? এর উপাদান হচ্ছে 2 3, এর উপাদান 2 3, বি এর উপাদান কত? বি এর উপাদান হচ্ছে 1 3। তাহলে ইন্টারসেকশন করতে হবে শুধু মিল যেগুলা ওইগুলো, তাহলে শুধু মিল কি? 3 3, কিন্তু দুইটার মধ্যে শুধু মিল আছে, তাহলে 3 এর পূরক সেট। তো এখানে ইউ এর মান হচ্ছে 1 2 3 4, ইউ এর মান 1 2, ইউ এর মান 1 2 3 4। তো 1 2 3 4 থেকে আমরা 3টা বিয়োগ দিব। আচ্ছা, এই সাইডে বিয়োগ দেওয়ার কথা ছিল, আমি এই সাইডে দিয়ে দিলাম, সমস্যা নাই, মানে বোঝানোর জন্য আর কি। তো বিয়োগ বলে না আর কি, সেটের সময় এটাকে মানে বাদ দেওয়া বলে আর কি। তো এখানে ধরো তোমার 3 আর এখানে 3 বাদ, তাহলে 1 2 4, উত্তর হবে 1 2 4। প্রথমে ইন্টারসেকশনটা করে তারপর এটাকে পূরক সেট করলাম। আচ্ছা, এ এ প্রাইম ইউনিয়ন বি সেট কোনটি? এটা ওই আগের সিস্টেমের মতোই অনেকটা, যে তোমার প্রথমে এর উপাদান কি ছিল? 2 3, তাহলে 1 2, এটা হবে 1 4, কারণ ইউ থেকে এটা বাদ দিবা, এর উপাদান কি? 2 3, তাহলে 1 2 3 4 থেকে 2 3 বাদ 1 4, 1 4 ইউনিয়ন বি, ইউনিয়ন বি মানে হচ্ছে তোমার 1 3, তাহলে 1 4 1 3, এখানে 1 3 তো আগে লেখা আছে, আচ্ছা 1 4 লিখি, তোমার এখানে 1 4। তাহলে দুটো ইউনিয়ন করলে তোমার কি আসবে? ইউনিয়ন করলে তোমার আসবে 1 3 4। ইউনিয়ন মানে কি? তোমার সবগুলা নিবা, লসাগুর মতো অনেকটা, সবগুলা নিবা, কিন্তু যেটা দুইবার আছে এটা একবার নিবা। কি বললাম? সবগুলা নিবা, কিন্তু যেটা দুইবার আছে ওইটা একবারই নিবা। তাহলে নিবা হচ্ছে তুমি, দিচ্ছি 21 নাম্বার, দেখো, যে চতুর্ভুজের 2 জোড়া বাহু সমান তাকে কি বলে? 2 জোড়া বাহু সমান হলে তাকে গুড়ি বলে। দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব? দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে 22 নাম্বারটা, দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে আয়ত আঁকা সম্ভব। আচ্ছা, নিচের কোন বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? মনে রাখবা, সমকোণী ত্রিভুজ আঁকার জন্য আমি প্রথম দুইটা যে সংখ্যা থাকবে, খুবই মনোযোগ দিয়ে শোনো, প্রথম যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা স্কোয়ার করে পরের যে সংখ্যাটা থাকবে ওইটা সমান যদি। আচ্ছা, যেটা বলতেছিলাম তোমাদের, দেখো, সমকোণী ত্রিভুজ যদি পরীক্ষার মধ্যে বলে কোনগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব বললে প্রথম দুইটা বাহু দেওয়া থাকবে, ওই দুইটা স্কোয়ার করলে পরবর্তী বাহু সমান, ওইটাও স্কোয়ার করার পরে সমান আসবে। দেখো, 3 স্কোয়ার আর তোমার 4 স্কোয়ার কত আসে? 25, 5 স্কোয়ার 25 সমান। আচ্ছা, এবিসি সি কোণ ইকুয়াল টু, ত্রিভুজ এবিসি সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এবি সমান 13 হলে এসি সমান 12 হলে বিসি এর মান কত সেন্টিমিটার? আচ্ছা, এটা একবারে ইজি, এটা আমি জাস্ট তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, সবাই পারবা, এটা সবার পারার কথা। পিথাগোরাসের উপপাদ্য যারা করছো সবাই পারবা। এখানে সি 90 ডিগ্রি বলছে, তাহলে এটা সি কোণ হবে, সমকোণী ত্রিভুজ। আমি যদি এটাকে এ বলি আর এটাকে যদি বি বলি, এ বি যদি বলি, এ বি বলছে এ বি 13, এ বি 13, এসি এসি 12। তুমি চিত্র যেভাবে যেভাবে আঁকো সমস্যা নাই, শুধু যেখানে 90 ডিগ্রি বলছে এটা এই জায়গার মধ্যে 90 হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বিসি এর মান কত? তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এখানে লম্ব আছে, তাহলে তোমার ভূমি নাই, তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, দেখো ঠিক আসবে, তারপর রুট করে দিবা, তারপরে উত্তরটা পাবা। তোমার উত্তরটা আসবে হচ্ছে 5, দেখো ঠিক আছে কিনা। বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোজক রেখাংশ, তোমার এটা একাধিক উত্তরের প্রশ্ন, দুটি বিন্দু সংযোজক রেখাংশ একটা যা, ঠিক আছে, মানে দুইটা রেখা, সরি,
ধরো, আচ্ছা আমি একটা সুন্দর করে একটা চিত্র আঁকাই তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো এটা একটা বৃত্ত, ধরো তোমার এটা একটা বৃত্ত, বলছে যে দুই বিন্দু সংযোজক রেখাংশ বৃত্তটির একটি যা। ধরো এরকম একটা সংযোজক রেখাংশ আঁকলাম, ধরো এটা বেশ, বেশ কি একটা জানা কেন্দ্রগামী যা, তাহলে এটা তোমার এক প্রকার যা তুমি বলতে পারো। বৃত্তটির একটি ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ হবে না, একটা ব্যাস হলে ঠিক থাকতো, ব্যাসও তো তোমার হবে না। ব্যাসার্ধ তোমার কিভাবে বলবা তুমি, যখন এটা তোমার কেন্দ্র দিয়ে যাবে। আর দেখো এটা ব্যাসার্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, বলছে দুইটা বিন্দু সংযোজক রেখাংশ। ব্যাসার্ধ মানে কি, তোমার ব্যাসের অর্ধেক, ব্যাস মানে কি এটা তোমার কেন্দ্র দিয়ে যাবে। এখানে আমি যদি এখন এই দিক দিয়ে আমি এটা নেই, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমি এই দিক দিয়ে যদি এটা নেই, তখন কি এটা ব্যাসার্ধ হবে? ব্যাস হবে? কিছুই হবে না, তখন এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না। তো এটা তোমার সাধারণ একটা যা হবে। তো 2 নম্বর অপশন ভুল। আর 3 নম্বর অপশন ভিতরকে দুইটি বৃত্তচাপে বিভক্ত করে। তোমার একটা একটা বৃত্ত যখন একটি রেখা দিয়ে দুইটি অংশে বিভক্ত হয়, তখন ওই অংশগুলোকে চাপ বলা হয়। যে অংশগুলোতে বিভক্ত হয় ওইগুলোকে চাপ বলা হয়। তাহলে এটা উত্তর হবে ছোট গ। তো তোমার উত্তরটা আসতেছে কি, ছোট গ। আচ্ছা 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের বাগানের পরিধি কত? তো পরিধি মানে 2 পাই আর, পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। আচ্ছা তো বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। এখানে কি সমস্যা হচ্ছে? আচ্ছা বৃত্তের পরিধির সূত্র হচ্ছে তোমার 2 পাই আর, তোমরা জানো। আমি সূত্রটা লিখে দিচ্ছি, 2 পাই আর। তোমরা এটা বাসায় করবা, বাসায় না এখনই করতে হবে। সবাই কইরা কমেন্ট বক্সে আনসারটা জানাও। 2 পাই আর, পাই এর মান 3.1416, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এখানে ব্যাস বলছে, ব্যাস মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের, ব্যাস মানে সোজা কথা 2 আর। আর তোমার ব্যাসার্ধ হইতেছে তোমার অর্ধেক আর কি, ব্যাসের অর্ধেক। তাইলে এখানে 6 আছে, ব্যাসার্ধ হবে 3, তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু 3। দেখো উত্তর কত আসে, আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তর তোমার আসবে হচ্ছে বর্গ, সরি সরি সরি, 26-এর আসবে তোমার বর্গ। তো দেখো এখানে আরেকটা ঝামেলা, তোমার পরিধি চাইছে যেহেতু, তোমার পায়ের এখানে পায়ে কিন্তু গুণ করে দিছে না, মানে মান বসায় করে নেই আর কি, জাস্ট এখানে পায়ের মানটা পাই রাখছে। তো তুমি যদি এরকম থাকে অপশনে, তুমি এই অনুযায়ী করবা। তাহলে কি আসবে উত্তর, 2 ইন্টু আর, আর মানে কি 2, তাহলে 2, আর মানে হচ্ছে 3, 6 আছে না, তাহলে আর আসবে 3, আর পাই তো পাই থাকবে, কারণ অপশন এইভাবে করছে। তাহলে তোমার কি আসবে 6 পাই, কারণ ব্যাসার্ধ হচ্ছে, ব্যাস হচ্ছে 6, তাহলে ব্যাসার্ধ অর্ধেক হবে না 3, তাইলে 2 পাই আর, 2 ইন্টু আর, 3 দুগুণে 6 আর পাই। একটি বৃত্তের ব্যাস এত, ক্ষেত্রফল কত? তাহলে তোমার আর এর মান লাগবে, আর মানে অর্ধেক, ব্যাসের অর্ধেক 5, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার দিয়া দেখো উত্তরটা আসবে তোমার ছোট গ, 78.54। আচ্ছা পাই চিত্রের মাধ্যমে কোন একটি বছরের দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর সংখ্যা দেখানো হলো। তো পাই চিত্রে মোট মৃতের সংখ্যা কত, যোগ করে দাও। দেখো আসার কথা তোমার ছোট গ আসবে 1200, দেখো যোগ করে ঠিক আছে কিনা। আচ্ছা বাস দুর্ঘটনায় মৃতের জন্য কোন কত, 29 নাম্বার। এটা তোমার একবার ইজি, 135 গুণ হবে। মৃতের জন্য তোমার মোট কোনটা লাগবে, ঠিক আছে। আচ্ছা তোমার দেখো এই সংখ্যাগুলোর মধ্যক কত, একটা মধ্যক শুরু করবা কিভাবে, শুরুতে গুনবা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, জোড় সংখ্যা, জোড় সংখ্যার মধ্যক শুরুতে তুমি কি করবা, সংখ্যাগুলো সাজাইবা। আমি এটার জন্য একটু বিস্তারিত বলতেছি। জোড় সংখ্যার মধ্যক সূত্র হচ্ছে n/2, n/2 তম পদ, তম পদটা আমি লিখলাম না, প্লাস n/2 প্লাস 1 তম পদ, n/2 প্লাস 1 বলতেছি ইংলিশে, লিখতেছি বাংলা, এরকমটা করবা না। তো n/2 প্লাস 1 তম পদ বাই 2, প্রথমে n এর মান বসাবা। n মানে কি,
তোমার সংখ্যাগুলা, তাহলে সংখ্যা কত? 8টা না? 8/2 প্লাস 8/2 কত হয়? 4 আর 5 আমি ডাইরেক্ট লিখে ফেললাম। 4 আর 5 হয়, আর এখানে হবে 4, 2 তো 2ই থাকবে। দেখো তাহলে কি হয় ওইখানে। আচ্ছা এটা এখানে করতেছি। তোমার এখানে এটা 4, কিন্তু 4 যোগ 5 তম পদ, এই পর্যন্ত আসার পরে তম পদ লিখে যাবা সাইডে, তাহলে কিন্তু তোমার নিজেরই ভুল হবে, নাম্বারটাও কম দিতে পারে। তো 4 আর 5তম পদ বসাইতে হবে। এই দেখো এই জায়গার মধ্যেই অর্ধেক স্টুডেন্ট ভুল করে, 4 আর 5 যোগ করে দেয়, 2 দিয়ে ভাগ করে দেয় মধ্যক। নো, এরকম করা যাবে না, এটা এখন তম পদ আছে। এন মানে তোমার সংখ্যা কয়টা আছে এখানে, তো এখানে তোমার 4 নাম্বার পদ এখানে বসাইবা, আর 5 নাম্বার পদ এখানে বসাইবা, পরে 2 দিয়ে ভাগ করে দিবা। দেখো 4 নাম্বার পদ আর 5 নাম্বার পদ বের করার জন্য এখন এটারও তোমার একটা ঝামেলা আছে। তোমার এটা তুমি সরাসরি বের করতে পারবে না। এই দেখো 1 2 3 4 আমি এটা বসাই দিলাম, 5 এটা বসাই দিলাম, এরকম না। মধ্যক করার জন্য শুরুতেই শর্ত হলো এটা তোমাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে হবে, না সাজায় মধ্যক করা যাবে না। তো ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সাজানোর পরে আমরা মধ্যক করতে পারবো। আচ্ছা, তো শুরুতে আমরা যদি ছোট থেকে বড় সাজাই, এটা তোমরা করবা, ছোট থেকে বড় সাজাবা, সাজানোর পরে তোমার 4 নাম্বার পদ যেটা আসবে আর 5 নাম্বার ওইটা এখানে বসাবা, দুইটা বসায় 2 দিয়ে ভাগ করবা, দেখো মধ্য ঠিক মতো আসে কিনা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো আজকে মোটামুটি সবগুলো অঙ্ক আমি চেষ্টা করলাম করানোর, কিন্তু কিছু অঙ্ক স্কিপ গেছে, ওইগুলোর জন্য তোমাদেরকে একটু বড় করে বিস্তারিত বুঝাই দিতে হবে। যেমন এই যে এটার জন্য আমি নিয়ম টেকনিক করে দিছি, তো তোমরা একটু দেখে নিবা। এটার জন্য এটাও ইজি ছিল। তো এগুলো সবাই তোমরা করে নিবা একটু বাসার মধ্যে, আমি টেকনিকগুলো বলে দিছি। বিস্তারিত করানোর সুযোগ হয় না, কারণ ক্লাসটা অনেক আরো লং হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা, শুরুর দিকে একটু ভুল টুল হয়তো হইতে পারে। তো সবার কাছে সরি যদি কোনো ভুল হয়ে থাকে। দেখো 4 নাম্বার এখানে একটু হার বলা একটু ভুল করছিলাম, আর এগুলাই মোটামুটি ক্যালকুলেশনের মধ্যে মধ্যে ভুল হতেই পারে, স্বাভাবিক। তো সবাই তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো হয়তো। নেক্সট ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।